যে আপনারা রাজনৈতিক দল করবেন, রাজনৈতিক দল করার জন্য আপনাদের টাকা দরকার হবে। বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে। টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন। কখনো সেই চাঁদা গাড়ি হয়ে আসছে, কখনো সেই চাঁদা বাড়ি হয়ে আসছে, কখনো রূপায়ণ টায়ার আপনাদের অফিস হয়ে আসছে, কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্জিস, কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে। তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন, সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে। সেই কাজগুলিও আপনারা করতেছেন। এইটা হচ্ছে পারসেপশন, এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ। যদি আপনি বলেন বা কেউ কেউ এটা অভিযোগ হিসেবেও দেখতে চান না, কেউ কেউ মনে করেন যে এটা ঠিকই আছে, এটা নিয়ে আমরা আপনার সাথে একটু কথা বলবো। আওয়ামী লীগকে আমরা একটা রাজনৈতিক সংগঠন মনে করতাম, এটা ছিল আমাদের ফার্স্ট মিস্টেক। এটা কোনো রাজনৈতিক সংগঠন না। আমাদের রাজনীতি বিকশিত হবে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। এখানে যখন আমরা পৌঁছাইতে পারবো তখন আমরা বিকাশ শুরু হবে। তো এখনো পর্যন্ত যদি আমরা 32, 71-এর চেতনা, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ এগুলোর মধ্যে আটকায় থাকি, তাহলে আমার রাজনীতির বিকাশটা হবে কখন? এইটা আপনার এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে এটা 32 নম্বরে যে হামলাটা, এটা হলো শেখ হাসিনা যে উস্কানিমূলক কর্মকাণ্ড, ভারতে বসে তারই তার বিক্ষুব্ধ জনতা, এটা তাদের রাগের বহিঃপ্রকাশ আকারে করছে। আমি মনে করি শুধু রাগের বহিঃপ্রকাশ না, সেটা হলো আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতির পুরা মডেল। এইটা বাংলাদেশের আর মানুষ দেখতে চায় না। 32 নাম্বার ভাঙলো বা থাকলো এটা বড় ইস্যু না। কারণ কি জানেন, অভ্যুত্থানের পরে একটা ফ্যাসিস্ট রিজিমের বিদায়ের পরে পৃথিবীর কোন দেশে, পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ফ্যাসিবাদের আপনার কেবলা বলেন, মন্দির বলেন, এগুলোকে পূজার জন্য প্রোটেক্ট করা হয়েছে বা রাইখা দেওয়া হয়েছে, কিন্তু সবই ঘুরাই দেওয়া হয়েছে। এটা কমন ফেনোমেনা, এটা নাথিং নিউ। আপনি যে কারণে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক সংগঠন মনে করেন না, সেই কারণে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠন কি রাজনৈতিক সংগঠন হইতে পারে? ধরেন বিএনপি, ধরেন জামায়াত, ধরেন বামপন্থী দলগুলা, তারা ঠিক আছে, তারা রাজনৈতিক সংগঠন হতে পারবে, তারা রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচিত হবে, মানে আপনি যদি ওই ফর্মুলাতে ফেলেন আর কি। ইন্টারেস্টিং, খুবই গুড কোশ্চেন। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি বলতে আওয়ামী মডেলটাই গইরা উঠছে। এখন অন্যান্য যে দলগুলোর কথা বললেন, এরা এতদিন আওয়ামী লীগের রিয়েকশনারি পলিটিক্স করছে, যে কারণে বাংলাদেশে কোনো দলেরই বিকাশ হয়নি। ফলে আপনি যখন বিএনপি বলেন, জামাত বলেন, এগুলো এতদিনের যে রাজনীতি, সেটা হলো আওয়ামী লীগের রিয়েকশনে গইরা ওঠা রাজনীতি। ফলে সেই রিয়েকশনের রাজনীতি কম বেশি আওয়ামী আসরপ্রাপ্ত রাজনীতি। 5 তারিখের পরে জেনজির এই অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা হলো যে আমরা এমন একটা রাজনীতি চাই যেটা সিটিজেন ভিত্তিক, গণতান্ত্রিক ভিত্তিক। এই জন্য আমি বলি 5 তারিখের পরের রাজনীতি আকাঙ্ক্ষা কি? রাজনীতি আকাঙ্ক্ষা হবে ফিলান্থ্রপি অ্যাজ পলিটিক্স। আগে কি ছিল? আগে ছিল পলিটিক্স অ্যাজ ফিলান্থ্রপি, মানে আমি কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো, 100 কোটি টাকায় নমিনেশন করবো, 1000 কোটি টাকা চুরি করবো, এই হলো মডেল। এখন এটা না, এখন মডেলটা হলো আপনি ইমিডিয়েট রাইট নাও এখন জনগণের সাথে কিভাবে থাকবেন, তার আলোকে আমরা আপনাকে রাজনৈতিক ভাবে বিবেচনা করব। তো এখন বাংলাদেশে যেটা হচ্ছে, ইউ আর ভেরি রাইট, যে এখানে এই যে যত দলগুলো বললেন, দলগুলোর মধ্যে কম বেশি আওয়ামী আসর আছে, যে কারণে বাংলাদেশের রাজনীতি বিকাশই হয়নি। দেখা না দেশে আওয়ামী লীগ নাই, এমন একটা ব্যাপার যেটা কোনো রাজনীতি না। জনাব রনি, তাহলে কি আমি, মানে আপনি তো যেহেতু একজন চিন্তক, এই ব্যাপারগুলি নিয়ে আপনার গভীর চিন্তা ভাবনা আসে, এই জন্য আমি আপনার কাছে একটু বুঝাইতেছি। যার মানে হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের মতো করেই অন্যান্য রাজনৈতিক দলগুলি, মানে জামাতে ইসলামী বলি, বিএনপি বলি, জাতীয় পার্টি বলি বা বাম সংগঠনগুলি বলি, তারা আওয়ামী লীগের রিয়াকশনের পলিটিক্স করতে করতে তারা ছোট ছোট আওয়ামী লীগে পরিণত হয়েছে বা বড় বড় আওয়ামী লীগে পরিণত হয়েছে, তাই তো? তাহলে আপনি যদি আওয়ামী লীগকে ফেসিবাদী সংগঠন বলে ওর ব্যাপারে কোনো রাজনৈতিক আলাপ না করতে চান, তাহলে জামাত সম্পর্কে কেমনে করবেন সেইটা, মানে আমি একটু বুঝতে চাই। হ্যাঁ, রাইট। জামাত বিএনপি এরা তো রিয়েকশনের রাজনীতি করছে। তার মানে কি, এরা আওয়ামী লীগের কারণে বিকশিত হইতে পারে না। ফলে 5 তারিখের পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ হলো যে তাহলে একটা ডেমোক্রেটিক রাজনৈতিক অবস্থার মধ্য দিয়ে, যেটাকে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি, যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। দেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে নতুন দলের বন্দোবস্ত না। আমাদের এখানে পলিটিক্স দরকার, আমাদের রাজনীতি দরকার। আওয়ামী লীগের কারণে কোনো রাজনীতির বিকাশ হয়নি। ফলে এখন শিক্ষাটা হইলো 5 তারিখের এইটা, যে আপনি বিএনপির নামে করেন, জামাতের নামে করেন, বামের নামে করেন, আওয়ামী মডেল আর চলবে না। আওয়ামী মডেল থেকে আপনাকে বের হইতে হবে। এই জন্য আপনার প্রত্যেক দলের জন্য এটা একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। ইউ আর ভেরি রাইট। তাদের মধ্যে যে আওয়ামী এলিমেন্ট গুলো আছে, আওয়ামী স্বভাব, এই জন্য বললাম যে আওয়ামী লীগ হলো আমাদের একটা কমন নবস্থানিয়াত।
এটা জাতীয় চরিত্র আওয়ামী লীগ। হ্যাঁ, এই চরিত্র থেকে মুক্ত হওয়াটা এই রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির। তার মানে হচ্ছে আওয়ামী লীগ তো রাষ্ট্র ক্ষমতায় ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ছিল না, ৯৬ থেকে ২০০১ পর্যন্ত থাকে, আবার ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত ছিল না। তবুও মানে এই আওয়ামী লীগের রাজনৈতিক মডেল বা যেটা আপনি নফসিয়ান বা মনন বলতেছেন, সেই মননটা আসলে আওয়ামী ভাবধারাতেই ছিল মানে এখন পর্যন্ত, রাইট। তো বাংলা দেখেন আরো সহজ করে বলি, স্পিরিট অফ বাংলাদেশটা কখনো বিকশিত হওয়ার সুযোগ পায়নি বাংলাদেশের রাজনীতিতে। এখানে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে ন্যারেশন সেটাই মেইন স্ট্রিম ছিল, সেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাক আর বিএনপি জামাত ক্ষমতায় থাক, হ্যাঁ সেইটার আলোকেই রাজনীতি বিকশিত হয়েছে। ফলে এখানে রাজনীতি বলতে যেটা বোঝায় এটা আওয়ামী মডেল। এখানে জ্ঞানের ধারণার আওয়ামীকরণ হয়েছে। একটা উদাহরণ দেই, ধরেন একটা লোক কবি সাহিত্যিক বা শিল্পী, সে ধরেন মুজিব পূজা করে, কিন্তু তাকে আপনি আওয়ামী লীগ মনে করতেছেন, তাকে শিল্পী সাহিত্যিক মনে করতেছেন। আবার একটা লোক ধরেন যে জিয়া বা অন্য নেতাকে যদি ধরেন সে তার আইকন বা সিম্বল মনে করে, তাহলে তাকে আপনি মেইনস্ট্রিম মনে করতেছেন না, আমলে নিচ্ছেন না। হ্যাঁ, সে দ্বিতীয় তৃতীয় ক্যাটাগরি হয়ে যাচ্ছে। ফলে এই যে একটা আওয়ামী ময় আপনার কালচারাল ইন্ডাস্ট্রি বলেন, রাজনৈতিক চিন্তা বলেন এবং গণতন্ত্রের ধারণারও আওয়ামীকরণ হয়েছে, তার আলোকে দেখা গেছে বিকল্প কেউ নাই, ইয়া নাই। ফলে আমি এই জন্যই বলতেছি যে আমরা বাংলাদেশে রাজনীতিটা বিকশিত হওয়ার সুযোগ পাইনি। না রনি, আমার মনে হয় যে আপনি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় কথা বলতেছেন। কারণ হচ্ছে যে আমরা কিন্তু ৮০ থেকে ৯০ দশকে যখন বিশেষ করে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু আপনি যে এই যে শিল্প সাহিত্যিকরণের যে এক ধরনের আওয়ামীকরণ বা বিএনপিকরণ, সেইটা কিন্তু এরশাদ সাহেবের ক্ষেত্রে আমরা পুরোপুরি অনেক বেশি পরিমাণে দেখছি। ৭৫ থেকে ৯৬ পর্যন্ত কিন্তু আমরা আবার আরেক রকম দেখছি, মানে যদি আমরা মোটা দাগের মধ্যে বলি। তো এই সবটা দায় হচ্ছে যে আপনি মনে করতেছেন যে বাংলাদেশের পলিটিক্স যে একটা চেহারা পাইছে, সেই চেহারাটা আসলে আওয়ামী লীগেরই ছাঁচ করা একটা চেহারা, তাই তো? রাইট, এই চেহারাটা তৈরি করছে হইলো এখানকার বামপন্থী যে পলিটিক্স আপনারা সেটাকে বলে যে আমি যদি নন পলিটিক্যাল বামপন্থা, কালচারাল বামপন্থার সাথে আওয়ামী লীগের যে লিঙ্ক, তার আলোকে এটা তৈরি হয়েছে, যে কারণে এটা বিকশিত হয় নাই। এখানে স্পিরিট অফ বাংলাদেশটা আপনার আবিষ্কারই করা হয়নি। ৫ তারিখের পরে এটা আমাদের টাস্ক হবে, দায়িত্ব হবে স্পিরিট অফ বাংলাদেশটাকে ইনভেন্ট করা। আপনার কাছে কি কখনো মনে হয় যে এই যে এইরকমটা হয়েছে, এটা কোনো না কোনো স্টেজে বাংলাদেশের মানুষ এরকম চাইছিল, না এরকম কখনো মনে হয় না? বাংলাদেশের মানুষ দেখেন, বাংলাদেশের মানুষ বলতে আপনি কাদেরকে বলতেছেন? বাংলাদেশে তো অনেক ধরনের, অনেক শ্রেণীর, অনেক পেশার মানুষ আছে। কে চাইছিল? এখানে মেইন স্ট্রিম বলতে না, বাংলাদেশের মানুষ এটা চায়নি। বাংলাদেশের মেজরিটি মানুষের এগেইনস্টে এই যে ধারাটা, এই যে আমি যেটাকে শাহবাগী বা বাঙালি জাতীয়তাবাদী বয়ানের ডোমিনেন্সি যেটাকে বলতেছি, এটা তো 5%। ধরেন ডেইলি স্টার, প্রথম আলো যে ন্যারেশন এখানে ধরেন মেইন স্ট্রিমিং করছে, মূল ধারা বলতে যেটা, এটা তো মাইনরিটি। কিন্তু কালচারালি যেহেতু তারা এস্টাবলিশ, যেহেতু তারাই প্রতিষ্ঠানের মালিক, যেহেতু তাদের সাথে ক্ষমতার সম্পর্কটা আওয়ামী লীগ বিএনপি যখনই থাকতো তাদেরকে আমলে নিয়ে চলতো, তাদের সাথে ডিপ স্টেট কম্প্রোমাইজে বাধ্য হইতো। ফলে এই মাইনরিটি 5% 6%-এর লোকটাই এবং এই মিডল ক্লাস বা আপার মিডল ক্লাসটাই বৃহত্তর বাঙালি মুসলিম জনগোষ্ঠীর এগেইনস্টে রাজনীতি করে গেছে। এটার পিক ছিল, এটার পিকে উঠছিল ওয়ার এন্ড টেররের সময়, এবং এই ধারাটা এট দ্য সেম টাইম ইসলামোফোবিক ধারা, ইসলাম বিদ্বেষী ধারা আকারে মূল ধারা হিসেবে বাংলাদেশে বিকশিত হয়েছে। পুরো বাংলাদেশের মানুষের যে ক্ষোভ বা এই বহিঃপ্রকাশ, এটা আসলে 5ই অগস্ট কিংবা 6 অগস্ট ওই সময়ে হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল। এটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছে। কিন্তু আমাদের জায়গা থেকে যদি আমরা বলি, গতকালকে আমরা যেটা দেখেছি, ঘটনাটা এই সময় এসে এভাবে হয়তো প্রত্যাশিত ছিল না, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এক সময় না এক সময় প্রকাশিত হওয়ারই কথা ছিল। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয় যে প্রভাবিত করেছে খুনি হাসিনা। আমার কয়েকটা প্রশ্ন আছে। আপনি কি কালকে শেখ হাসিনার বক্তব্য শুনছেন? আমি তার বক্তব্যের আংশিক শুনেছি, যে আংশিক ক্লিপগুলো আমি একদমই একাডেমিক ইন্টারেস্ট জানতেছি, কেন শুনছেন? যেমন আমার কোনো শোনার দরকার হয় নাই, আমিও শুনি নাই ভাই, আমার শোনার কোনো দরকারই হয় না, আপনি শুনছেন কেন? তাহলে আমি একটু জানতে চাই। না, প্রথম কথা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে কোনো বক্তব্যের ইন্টারেস্টিং পার্টগুলো ক্লিপ আকারে ছোট ছোট 30 সেকেন্ড 1 মিনিটের ক্লিপ আকারে সামনে চলে আসে। এরকম একটি ক্লিপ সামনে চলে এসেছিল, যেই জায়গায় ওই ক্লিপটি বিভিন্ন জায়গায় এসেছে, যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের, আজকে থেকে 6-8 মাস আগে যেই কথাগুলো বলে তিনি 16 বছর কাটিয়েছিলেন, সেম সিম্প্যাথি নেয়ার কথাগুলো তিনি আজকেও দাঁড়িয়ে বলছেন। এবং আপনার কাছে কি সিম্প্যাথি, মানে আপনি কি সিম্প্যাথি, ওনার জন্য সিম্প্যাথি পাইছিলেন আপনি? মানে ওনার জন্য সিম্প্যাথি হয়েছিল ওনার বক্তব্য শুনে? ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানে এই যে আমি কেন এই প্রশ্ন করতেছি, যে আমার কাছে মনে হয়
গত 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন। এর মধ্যে গত 10 বছর ধরে, বিশেষ করে 2014 সালের পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন সেটা জোর করেই দিচ্ছেন। জোর করে দিচ্ছেন বলতে তিনি যেন প্রধানমন্ত্রী, বিটিভিতে ছিলেন, ইয়াতে ছিলেন, জোর করে দিচ্ছেন। আমাদের জোর করে শুনতে হয়েছে। এখন তো এটা আমাদের জোর করে শোনার বিষয় না। এবং উনার কি সেই প্রভাব, সেই ইনফ্লুয়েন্স মানে শতভাগের এক ভাগও আছে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে। ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই, আমারও কন্ট্রোল নাই। শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল, তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন? না দেখুন, এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না, তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ, যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে 5ই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন, কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া, ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে, ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না, তখন মানুষের এই ক্ষোভের উদ্গরণটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে। আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বা তাদের মধ্যে অনেকে প্রাণ ভয় সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন। তাদের একটা মোটামুটিভাবে তাদের একটা সংখ্যা বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে, কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই। আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে। আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো, এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে, এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কিনা? আপনারা যে বিচারের কথা বলছেন, দেখেন দুইটা বড় বিষয় সার্জিস। একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায়, অত্যাচার, হত্যা, গুম, খুন, 15 বছরের গণতন্ত্রহীনতা, সব প্রতিষ্ঠান ধ্বংস করা, এগুলির জন্য যে শাস্তির দাবি, সেই শাস্তি যে না হওয়া, সেই বিচার কাজ যে শুরু না হওয়া, সেটার জন্য আপনি আসলে কারে দায়ী করবেন? এখন তো আপনারা ক্ষমতায়, আপনাদের পছন্দের সরকার ক্ষমতায়, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য, তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের, আমি কোট আনকোট ব্যর্থতা বলতেছি, সেইটার জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন? আপনি নিজেও আপনি দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি আর থাকলেন না। কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন, যেই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না, শহীদদের বা আহতদের পাচ্ছে না, তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে, নিজেরা ছাড়া? দেখুন, এই জায়গায় হচ্ছে না, যেখানে আমার নিজের দায় আছে, আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবে যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয়, বিভিন্ন দলের মতের, বিভিন্ন স্টেক হোল্ডারের সাজেশন দেওয়া হয়, সবাই সবার জায়গা থেকে এই যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে, সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় স্ব কর্মক্ষেত্রে এই মানুষগুলো ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয়। কিন্তু আমার জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন, অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে। তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো, না হয় তারা মনে করছেন যে এই মানুষগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে, একটা সুযোগ দিয়ে দেখি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা করাপ্টেড চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে, এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা স্ট্রিক্ট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন। কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটি আমরা দেখছি না, বরং ওই মানুষগুলোর মধ্যে যে প্রথমে 2-3 মাসে যে একটা ভীতি তৈরি হয়েছিল যে একটা কথা বলি, আমি বিভিন্ন জনের কাছ থেকে যা জানছি, যত উপদেষ্টা আপনারা নিয়োগ দিচ্ছেন, ডক্টর ইউনূস সহ, আপনারা সহ সব উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা আর কারো কথা শুনে কোনো একজন উপদেষ্টা নিয়োগ দেন নাই। আচ্ছা, সবচেয়ে ভাই একটা জিনিস একদম ক্লিয়ার করি, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন। এখানে বিএনপি তাদের সরাসরি তাদের মত ছিল, তাদের সাজেশন ছিল, জামায়াতের মত ছিল, তাদের সাজেশন ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলোর জায়গা থেকেও নামের সাজেশন ছিল, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাজেশন ছিল, শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেশন ছিল, সিভিল সোসাইটির পক্ষ থেকে সাজেশন ছিল। আমরা শুনছি শুধু আপনাদের সাজেশন নেওয়া হয়েছে, আর কারো সাজেশন নেওয়া হয় না ভাই। এবং সবচেয়ে বড় কথা, ইভেন এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ একটি রেসপন্স করেন, তখন তার জায়গা থেকেও
সাজেশন ছিল এরকম যে আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই, এখানে আরো 2-3 জন এই মানুষকে প্রয়োজন এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে। সো এখানে প্রায় 5 থেকে 6টি স্টেক হোল্ডারের সরাসরি অংশগ্রহণ ছিল, সরাসরি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টারা তারা এখন রয়েছেন। আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন, আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন, আপনাদের কথা আমি যা শুনি আর কি, এগুলি কি মিথ্যা? মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছেন যে আপনারা যেটা বলতেছেন, আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে, ব্যাপারটা এরকম না? মানে আমরা জাস্ট আপনাকে একটা জিনিস বলি ভাই, মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যে জায়গাটাতে হয়েছে সেটা হইতেছে আমরা আসলে এই অভ্যুত্থানের সামনের সারিতে থাকার কারণে মানুষের এক্সপেকটেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ, এবং এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা। যেমন আজকে যদি দেখেন, আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক এই প্রক্রিয়ার জন্য তারা শাহবাগে আজকে অবস্থান করলো। এই শহীদ পরিবারের সাথে আমাদের গিয়ে কথা বলতে হয়, তাদের হয়ে কথা বলতে হয় দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা, অর্থাৎ সরকারের একটা অংশ হয়ে আমাদেরকে আবার এই মানুষগুলো লং টার্ম সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো তরুণ প্রজন্ম যারা নতুন করে চিন্তা করছে, স্বপ্ন দেখছে, এই অভ্যুত্থানের স্পিডটাকে আমরা যদি ধারণ করতে চাই, আমাদের ওইরকম একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন যেটা থেকে আমরা নতুন করে এই স্বপ্নটা ক্যারি করা আমাদের বেস্ট ট্রাই করব। সেখানে আমাদের সময় দিতে হচ্ছে। 2-3টা জিনিস, একটা তো আছে যে পারসেপশন, সেই পারসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা রাজনৈতিক দল করবেন, রাজনৈতিক দল করার জন্য আপনাদের টাকা দরকার হবে, বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে। টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন, কখনো সেই চাঁদা গাড়ি হয়ে আসছে, কখনো সেই চাঁদা বাড়ি হয়ে আসছে, কখনো রূপায়ণ টায়ার আপনাদের অফিস হয়ে আসছে, কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্জিস, কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে। তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন, সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে, সেই কাজগুলিও আপনারা করতেছেন। এইটা হচ্ছে পারসেপশন, এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ। যদি আপনি বলেন বা কেউ এটা অভিযোগ হিসেবেও দেখতে চান না, কেউ মনে করেন যে এটা ঠিকই আছে, এটা নিয়ে আমরা আপনার সাথে একটু কথা বলবো। ভাই আসতেছে 100টা, হ্যাঁ করতেছি না ভাই, আপনি একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবিরটা করছি। এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি, ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গায় গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামোদি করতেছে, জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, ওই এলাকার মানুষ, জনগণ, ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি। কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে, দেশের স্বার্থ হবে, তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলবো। আপনি এটা একটা एग्जांपल দেখাবেন, আমি দেখাবো সার্জিস, আমি একটা एग्जांपल দেখাবো, একটা एग्जांपल দেখাই, অবশ্যই আমার একটা एग्जांपल দেখাই, একটা एग्जांपल হ্যাঁ আপনারই দেখাই। আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না, কিন্তু যাই হোক একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন, আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে। ভাই শোনেন একটা কথা বলি, মানে এই যে মানে এটার চেয়ে বড় প্রোপাগান্ডা, এবং মানে আপনি শোনেন জাস্ট একটা एग्जांपल, পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে, এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল, এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একটু অ্যাড করি ভাই, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন 2000 স্টুডেন্ট, তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না, বাকিদেরকে দিয়েছিল। এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল, বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল। এবং এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চগড়ে নিয়োগ দিয়েছে। এই অভিযোগগুলো এক করে পুরো পঞ্চগড় জেলার ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল, মানুষ নেমেছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেমেছিল। কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারে, ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে
এরকম অনেক কঠিন কঠিন টকশো করেছেন, কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই। সাপোজ এটা এরকম আসতেছে, এই জন্য ভাই 100 কোটি টাকা পেয়েছিলেন, এটা আমি বললাম, কিন্তু এটা কোনদিন সত্য হইতে পারে না। আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছিল, যে কারণে আমরা এটা বাধা দিয়েছি। আচ্ছা, প্রথম কথা যে আপনি কি এই সমস্যার সমাধান করলেন, মানে এই সমস্যার সমাধানে আপনি নেতৃত্ব দিলেন? ধরেন আমি কেন নেতৃত্ব দিব? না ভাই, সবচেয়ে বড় শুনেন, আপনার কাছে অভিযোগটা আসছে, তারপর আপনি এটা সমাধান করলেন, ব্যাপারটা কি এরকম? না না না, আমার কাছে অভিযোগ কেন আসবে? আমার কাছে কোনো অভিযোগই আসে নাই। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছিলাম যে যখন পঞ্চগড় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল, এবং তাদের আগের রেকর্ডগুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে, বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে। পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু না, পুরো পঞ্চগড় জেলা জজ কোর্ট জানে, যত অ্যাডভোকেট আছে সবাই জানে যে তারা এগুলোর সাথে জড়িত। ভাই শেষ করি তো, তখন যখন তারা এই আন্দোলনে নামে, সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা, ইভেন আইন এবং বিচার মন্ত্রণালয়ের যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে, তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে বলেছিল যে এইটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন ওখানে ভাঙচুর না করে বিচারিক প্রাঙ্গণে। সেই জায়গাটিতে আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বলেছিলাম তারা তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে থাক, কিন্তু তারা যেন কোনো ভাঙচুর প্রক্রিয়া দেখে, এইটুকু। এটা হচ্ছে প্রশাসনিক বিষয় ভাই, কিন্তু না ভাই, আমার মনে হয় যে একটা কথা অ্যাড করতে হবে ভাই, একটা কথা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হইতেছে কি ভাই, কিছুদিন আগে আমি এরকম দেখছিলাম সোহরাওয়ার্দী মেডিকেলে একটা প্রেসক্রিপশনে লেখা সমন্বয়ক সার্জিস আলমের আত্মীয়, বাড়ি হচ্ছে নাটোর না পাবনা, এরকম কিছু একটা জায়গা। আমার 14 গোষ্ঠীতে ভাই এখানে কেউ নাই। এখন অল্প কিছু নাম যেহেতু সবাই জানে, এই নামগুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়। যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু একটা হচ্ছে না, তখন যাকে তার সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে এরকম এলিগেশন দিয়ে দিচ্ছে। কিন্তু এটা যখন ভাই একটা জিনিস শুধু বলি, এটা যখন আপনি আপনার জায়গায় এরকম, আপনি ভাই আমাদের কাছে অনেক রেসপেক্টেড, একদম সোজা বাংলা কথা বলি ভাই, সো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে, কেউ একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে, এটা খুবই অপ্রত্যাশিত। আর আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই, আমি আমার জেলায় এ পর্যন্ত 8000 কম্বল দিয়েছি ভাই। এই টাকাটা কোনো চাঁদার টাকা না। এই 8000 কম্বল আমি যদি ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করে না নিতাম, ওই মানুষগুলো অন্য কাউকে দিত। বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর 10-20 হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয়। আমি এর মধ্যে মনে করেন 10 জন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি। আমি ওটাতে যাচ্ছি ভাই, আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড়ে প্রচন্ড শীত, আপনি যদি আমাকেও 1000 দিতেন, আমি আমার মাধ্যমে বিতরণ করতাম, তাহলে ভালো হতো। তারা দিয়েছেন, এইটুকুই কম্বলের বিষয়। 2 নম্বরে আসেন ভাই রূপায়ণ টাওয়ারের বিষয়। ভাই একদম স্পষ্ট কথা বলি, বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলের টাকা খরচ করার কালচার তৈরি করেছে, একদম মানে কালো টাকা দিয়ে, সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না, একদম ক্লিয়ারলি বলে দিলাম। আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে। এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে। আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি তারা ফান্ডিং করবে, যদি না থাকি তারা ফান্ডিং করবে না। এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই, আমি আপনাকে বলি, আপনি যদি দেশে থাকতেন না, আপনি এতদিনে আমার অন্তত 5 দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে 2টা গাড়ি আছে, আমাকে একটা গাড়ি একটু 3 দিনের জন্য দেন বা 1 দিনের জন্য দেন, ড্রাইভার এবং গাড়ি আপনার, তেলটা আমি দিব ভাই। আমি ভাই লিখে দিতে পারি, আপনি খালেদ মহিউদ্দিন ভাই আপনার 2টা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিনের জন্য আমাকে দিতেন। এরকম আমাদের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই, যে 16 বছর পরে একটু হাত ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে। এই মানুষগুলোর ওই সামর্থ্যটুকু আছে। এই মানুষগুলো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের উপরে যে চাঁদা এভাবে চাপিয়ে দেওয়া হয়, সেটা থেকে তারা এখন মুক্ত। ভাই আমরা না রিকোয়েস্ট করি ভাই, এভাবে ওপেনলি ভাই একদিনের জন্য ফোন দিয়ে রিকোয়েস্ট করি, আমরা আপনাদের যারা এখানে আছেন নিশাদ ভাই থেকে শুরু করে আমরা তাদেরকেও করবো ভাই, যদি দেন ভালো হবে, না হলে ভাই আমরা আরেকজনের কাছে বলবো যেই দেয় ভাই। আজকে কেউ দেয় নাই ভাই, ক্লিয়ারলি বলে আজকে কেউ দেয় নাই, হেঁটে চলছে, রিকশায় চলছে ভাই। এটা হচ্ছে মেহের আফরোজ শাওনের একটা স্ট্যাটাস। মেহের আফরোজ শাওন এই স্ট্যাটাসে দিছিলেন 17 জুলাই আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানোর একটা ছবির একটা ইয়ে দিয়ে উনি এটার মধ্যে বলছিলেন যে মানে সমালোচনা করছেন সরকার। এটা 17 জুলাই 2024। সেই মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হইল ফেসবুকে অ্যাক্টিভিজম করার জন্য। মানে ডক্টর ইউনূস, মানে আমি যে বলি, মানে একদমই শেখ হাসিনার পথে এই সরকার হাঁটতেছে। আপনার এরকম মনে হয় না সার্জিস?
শেষ না মানে ভাই, এটা একটা এটা জিনিস বলি, ভাই ভাই একটু মানে আগে এটা আমি একটা ফেসবুক কথা বলছিলাম, ফেসবুক ভাই, অ্যাক্টিভিজমের ভাই, জন্য কি আসলে গ্রেফতার করা যায়? কারণ কি না, আমি কেন অবশ্যই এই কথা কেন যাবে বলতেছি, না, ভাই, যে আমি আমি একটা- কেন এই ভাই, কথা বলতেছি, মেহের আফরোজ শাওনরা যখন 17 জুলাই এই জিনিসটা করছিলেন, তখন কিন্তু শেখ হাসিনার পায়ের তলা থেকে সংস্কৃতিজীবীদের মাটিটা সরে গেছিল, এবং এইটা কিন্তু তাকে অনেক বড় আঘাত দিছে। এর জন্য কিন্তু তাদেরকে আসলে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। আমার কাছে মনে হয় যে এটা ভাই, আওয়ামীকরণের যে বয়ান, সেটা অনেকটা নস্যাৎ হয়েছিল কিন্তু উনাদের কারণে। যাই বলেন আপনি। ভাই একটা জিনিস একদম ভাই, না কেউ যদি ভাই জুলাইয়ে মেহের আফরোজ শাওন যেই আপনি যেটার কথা বললেন, এই কাজের জন্য তাকে বাহবা দিতে আমাদের বিন্দুমাত্র কার্পণ্য নেই, কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে ভাই একটা জিনিস স্পষ্ট করে বলি, এই অভ্যুত্থানে ধরেন কোন একটা জেলায় যারা নির্দিষ্ট ওই সময়টাতে সমন্বয় করেছেন, যদি এই সংখ্যাটা 50 জন হয়ে থাকে, অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওই স্পিরিটটা ধারণ করে ওই জায়গায় সৎ থেকে কাজ করার সংখ্যাটা আর 50 জন নাই ভাই। 5-10 জন ওই জায়গা থেকে বিচ্যুত হয়েছেন, ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন বিভিন্ন জায়গায়, তাদের জায়গা থেকে চাঁদাবাজি বা এরকম কাজ কারবার শুরু করেছেন, এরকম অনেকে আছে। এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে ওই নির্দিষ্ট একটা ভালো কাজের জন্য আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিব, কিন্তু সেটাকে কেন্দ্র করে এখন যেমন আমরা দেখছি কয়েকটা গ্রুপ হয়েছে, ভাই আমি নিজে 2টা ফেসবুক গ্রুপ কারা চালায় আমি জানি না, তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি নিজে গিয়ে, আমার জীবনের প্রথম মামলা। কারণ সেখানে তারা যত রকমের মিথ্যা কথাবার্তা আছে, প্রোপাগান্ডা আছে, যত রকমের মানে একটা মানুষকে অপদস্থ করা যায়, হেয় করা যায়, এই কথাগুলো দিয়ে আমাকে এবং আমার পরিবারকে সংশ্লিষ্ট করে কথা বলছে। ফেসবুক এটা কোনোদিন ভাই ভাই এটা কোনোদিন গণমাধ্যমের মানে তারা সোশ্যাল মিডিয়া যে স্বাধীনতা প্রত্যাশা করে, এটা কোনোদিন সেই স্বাধীনতা হইতে পারে না ভাই। সেই জায়গায় আজকে যদি এমন একটা কথা বলা হয় যেটার কোনো ভিত্তি নাই, কিংবা এমন একটা কথা বলা হয় যেটা মিসরিপ্রেজেন্টেশন হয়, সেই জায়গায় সেই কথার বিরুদ্ধে অবশ্যই মানে এরকম যদি দেওয়া হয়, তাহলে তো একটা এখানে টোটালি পুরো দেশে একটা অরাজকতা তৈরি হবে, যে যার মতো করে বলবে। মানে না ধরেন মিথ্যার কি আসলে অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা আছে? বর্তমান যুগে আইসা একটা মিথ্যা প্রমাণ করতে 10 সেকেন্ড লাগে। এই ফেসবুক অ্যাক্টিভিজমের জন্য যদি আপনারা এখন জেলে নেন, এটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না সার্জিস, আপনারা নিশ্চয়ই চেক করবেন। আমাদের আর মানে আমি জানি না, মানে আপনি আমাকে 10 সেকেন্ড দিতে হবে, এই বলেন বলেন, কারণ আমি এটা রনির কাছেও এক লাইন শুনতে চাই, আপনি বলেন। ভাই একটু আনসার আছে ভাই। সবচেয়ে বড় কথা কি জানেন, এখন বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 10 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, এর মধ্যে ফ্যাক্ট চেক করে কোনটা রিয়েল কোনটা ফেক এটা বোঝার মতো ভাই 70 to 80% মানুষের এই ক্যাপাবিলিটি নাই ভাই। যেটা সামনে আসে তারা ওইটাকে রিয়েল মনে করে। এই জন্য আমার যখন সর্বশেষ ভাই মজার একটা কথা বলি, সর্বশেষ যখন বিয়ে হলো আমাকে এরকম অনেকজন জিজ্ঞাসা করছে, গ্রামের মানুষজন, তোমার না আগে বিয়ে হয়েছিল? মানে তারা আগের ওই ফেক জিনিসগুলোকে বিশ্বাস করে নিচ্ছিল ভাই। তো আপনি এরকম কত প্রোপাগান্ডার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবেন যেখানে আপনার পিছনে দেশ এবং দেশের বাইরে এই টিম থেকে সার্জিস আমি বুঝতেছি না, প্রপাগান্ডার বিরুদ্ধে তো আপনার দাঁড়াইতে হবে না, কারণ প্রপাগান্ডা তো নিজেই মিথ্যা প্রমাণিত। আপনি কি তাদের সবাইকে নিয়ে জেলে ভরে দিবেন? না না ভাই, জেলে ভরবো না, কিন্তু তো যখন ভাই আপনার কথাটা শুনেন ভাই, যখন এরকম অসংখ্য হতে থাকবে এবং যেটা আসলে একটা সঠিক জিনিসকে রং ওয়েতে নিয়ে যাবে, মিসরিপ্রেজেন্ট করবে, তখন এটার বিরুদ্ধে অন্তত আপনি যদি কয়েকটা ব্যবস্থা না নেন, তাহলে তো এটা চলতে থাকবে, তাহলে তো আপনি কখনোই একটা রাইট ট্র্যাকে আপনি যেতে পারবেন না। তার মানে জেলে নেওয়া ঠিক আছে আপনি মনে করছেন? ভাই জেলে নেওয়া ঠিক আছে না, এটা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। কারো যদি এরকম সংশ্লিষ্টতা থাকে যে এটা কোনো একটা মানে বিশৃঙ্খলা বা আইনের বাইরে কোনো একটা কিছুতে যাচ্ছে, তখন ব্যবস্থা নেওয়া হবে, না হবে না। সার্জিস আপনি আমার খুবই প্রিয়, কিন্তু আপনার বলা আমার কাছে খুবই হাসান মাহমুদের বলার মতো লাগতেছে। যাই হোক ভাই শুনেন, আমি আপনাকে একটা জিনিস বলি ভাই, ভাই না না আর আমাদের সময় নাই। আপনি আপনার কথা বলছেন যে আপনি তো আসলে দৃষ্টান্ত বুঝাইতে চান। না 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 ভাই, একটা জিনিস একটু বলি। হ্যাঁ রনি শেষ করবেন। হ্যাঁ সার্জিস শেষ করেন। হ্যাঁ রনি ভাই একটু বলে নি। আমাদের তো আর হ্যাঁ রনি তাহলে আপনি 1 মিনিটে বলেন, আমাদের আর সময় নেই কিন্তু আসলে সময় শেষ হয়েছে অনেক আগে। শাওনকে যে কারণে গ্রেফতার করা হয়েছে সেটা কিন্তু ফেসবুক কারণের মধ্যে ফেসবুক স্ট্যাটাস এগুলো লেখা নাই। আচ্ছা, লেখা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র একটা উইয়ার্ড ধারণা। হ্যাঁ, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বইলা কিছু নাই, এটা থাকা উচিত না। এখন যেটা 24-এর অভ্যুত্থানের পরে থাকা উচিত হইলো ওই যে রাষ্ট্র অ্যাকাউন্টেবল থাকবে, নাগরিক না। হ্যাঁ, কিন্তু কথা হলো এই ফ্রিডমটা আপনি এনজয় করবেন রেসপন্সিবল হইয়া। শাওন কি রেসপন্সিবল ছিল না? শাওন শেখ হাসিনার ওই ডাস্টবিনওয়ালা ছবিতে যখন আপনার শফিক ভাই যে টিস্যু ফালাইলো, সেইটা দেখেন, সেটার একটা অ্যাস্থেটিক্যাল কোশ্চেন হাজির করলো। শেখ হাসিনার প্রতি ঘৃণার কারণেই তো রনি আপনি শেষ করেন। মানে আপনি আমি কিন্তু কন্টেন্টে যাইতে চাইতেছি না, মানে আপনি মনে করতেছেন যে শাওনের বক্তব্য দিয়া। শুনেন শাওনের বক্তব্য শুনে, শাওন হইলো একটা আওয়ামী পরিবারের সন্তান, তার বাপ মা দুইজনই আওয়ামী লীগের এমপি ছিল, সে প্রতিশ্রুতিশীল আওয়ামী লীগার। শেখ হাসিনার
আচরণে সে বিরক্ত ছিল, সেই কারণে সাঈদের পক্ষে সে নিছে। আচ্ছা। সে তার মানে শোনেন, আওয়ামী লীগের অনেকগুলো পকেট আছে, কালচারাল পকেট, ঠিক আছে রনি, আমি আপনার বক্তব্য বুঝতে পারতেছি। আপনি মনে করতেছেন কিনা বঙ্গবন্ধু বলতে আওয়ামী লীগার, Okay, fine. একজন প্রতিশ্রুতিশীল আওয়ামী লীগার হিসাবে, এবং তার আওয়ামী পরিবার বাপ মা দুইটা তাকে জেলে নেয়, ঠিক আছে, তাকে তাকে ধরার জন্য রাষ্ট্রদ্রোহিতা বা ষড়যন্ত্রমূলক ফেসবুক স্ট্যাটাস দরকার নাই। হ্যাঁ, সে আরো আগেই জেলে থাকার কথা। মানে কি জন্য? আওয়ামী লীগ করার জন্য? ডেফিনেটলি সে আওয়ামী লীগ করার জন্য না। আচ্ছা। সে ছাত্রলীগের রাজনীতি, ছাত্রলীগের আপনার ভার্চুয়াল মিটিং গুলোতে অ্যাটেন্ড করার রিপোর্ট আছে, প্রমাণ আছে। আচ্ছা, আচ্ছা, নিষিদ্ধ সংগঠন। বুঝতে পারছি, হ্যাঁ, ফলে তাকে অ্যারেস্ট করাটাই আপনার অ্যারেস্ট করার মধ্য দিয়ে যে আপনার বিশাল ভুল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যে সমস্ত কারণে অ্যারেস্ট করা হচ্ছে সেটা ঠিক না। যেমন ধরেন ফেসবুকে লিখলে অ্যারেস্ট। রনি, আমার কাছে মনে হয় যে রনি, আপনি যেহেতু চিন্তক, আপনি নিশ্চয়ই আপনার কথাগুলি আপনি আবার শুনবেন, তারপর আমরা পরে আবার আপনার সাথে কথা বলবো। অপরাধ মানে ধরেন আমার এগুলি নিষিদ্ধ সংগঠনের সাথে আপনি জড়িত থাকলে আপনাকে গ্রেফতার করতে পারে রাষ্ট্র। কিন্তু আমি স্পষ্ট ফেসবুক স্ট্যাটাস দেওয়া বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে মেহের আফরোজ শাওন নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার প্রশ্নে তাকে গ্রেফতার করা যেত, মানে গ্রেফতার করা যেতে পারে। নিষিদ্ধ সংগঠন মানে কি? ছাত্রলীগ। হ্যাঁ, ছাত্রলীগ আইনি গ্রাউন্ডটা যদি আপনি দেখেন, কিন্তু এর বাইরে আমার কথা স্পষ্টভাবে শুনতে হবে। কিন্তু আমি আপনার রাষ্ট্র বিরুদ্ধে ষড়যন্ত্র ফেসবুক স্ট্যাটাস লেখার কারণে আপনি গ্রেফতার করবেন, শুনছি ভাই, হ্যাঁ গ্রেফতার করবেন, এটার প্রতিবাদ জানাই, আমি এটার বিরোধিতা করি। কিন্তু শাওন প্রতিশ্রুতিশীল আওয়ামী লীগের, ও আওয়ামী লীগের পক্ষেই মতামত উৎপাদন করবে। এখন আওয়ামী লীগ একটা ফ্যাসিজম, এখন ফ্যাসিজমের পক্ষে মতামত উৎপাদন আপনি এলাও করবেন কি না সেটা। এবং তারে গ্রেফতার করা, আমার কথা হলো আমি এলাও করব না, আওয়ামী লীগ গ্রেফতার করব না, আমরা তাকে ওয়ার্নিং করব, আমরা তাকে রিকনসিলিয়েশনের। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা পরিষ্কার, আপনার কথা পরিষ্কার। শাস্তি সমাধান না, আপনি ভিকটিম বানাইতে পারেন না কোনো লোককে, আপনি তো জাস্টিস করবেন। আপনি ভিকটিম ভোটের রাজনীতি করলে এটা ঠিক আছে।